হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? আমি জয়তী, স্মৃতির খাতার আরেকটা নতুন গল্প নিয়ে সকলের কাছে আবার চলে এসেছি। আগের ব্লগে তো দেখিয়েছিলাম সারা রাত ধরে আমরা কত মজা আনন্দ করেছি। এবার একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেব। মন ক্লান্ত না হলেও শরীর তো একটু ক্লান্ত হয়েই পড়ে বলুন। এই জাহাজবাড়ির কাছেই আমাদের হোটেলটা নিয়েছি। এখানের একটা প্লাস পয়েন্ট আছে, এখান থেকে ওই 2-3 মিনিট মতো লাগবে বিচটা পায়ে হেঁটে যেতে। তাই আমরা একটুও সময় নষ্ট করিনি। এখন প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে দামি। ব্রেকফাস্ট করেই হাঁটতে বেরিয়ে পড়েছি। সারা রাতে নির্জন সমুদ্রের তীর আপনাদের তো অনেকটাই দেখিয়েছি, আমরাও দেখেছি। এবার একটু লোকের ভিড় দেখছি। লোকের ভিড় দেখে চোখটা এবার শান্তি হলো। এবার লাগছে এটা দীঘার সি বিচ। সঞ্জীবের সাথে এসছিলাম করোনার পরে। এই 2022-টাই হবে তখন। এই দিকটায় কোনোবারই আসা হয়নি। ওয়াও মোমো, মিত্র ক্যাফে, ওই যে আউটলেটগুলো সবই তো দেখছি এখানে হয়ে গেছে। এই জায়গাটা বেশ সাজানো গোছানো করেছে। দোকানগুলো সব একদিকটায় করে দিয়েছে, রাস্তাটা ফাঁকা করে দিয়েছে। আসতে হবে দোকানগুলো দেখতে সন্ধ্যেবেলা একবার। যা ঠান্ডা, আমি আর সমুদ্রের জলে নামবো না। এরা বলছে সব স্নান করতে আসবে, খুব এক্সাইটেড। আমি ততক্ষণ একটু অফিসের কলগুলো মিটিয়ে নিই। এখন এই 4টে মতো বাজে। আমি লাঞ্চ করে টুক করে একটু বেরিয়ে পড়েছি সমুদ্রের কাছে। এই পড়ন্ত বিকেলের মিষ্টি রোদটা কি সুন্দর লাগে না বলুন? চোখের সামনে এরকম সমুদ্র থাকলে ঘন্টার পর ঘন্টা একা একাই সময় কাটিয়ে দেওয়া যায়। সবার সমুদ্রে স্নান করে এসে লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো কালকে থেকে তো কারোর চোখে ঘুম নেই, তাই সবাই একটু ক্লান্ত হয়ে ভাত ঘুম দিচ্ছিল। আমি এই সুযোগেই এসছিলাম। চলুন এবার একটু জগন্নাথ দর্শন করতে যাব, কলেজ ছিল, এবার উঠি। চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। পুরীর মন্দিরের আদলে এই জগন্নাথ মন্দিরটি এখানে নতুন হয়েছে, তা তো আপনারা সবাই জানেনই। উইকেন্ডে তো দীঘাতে লোকজনের ভিড় থাকে, আর এই মন্দিরটা তো এখন ট্যুরিস্টদের নতুন দেখার স্পট। প্রচুর ভিড় হয়েছে আজকে। আর বেশি কথা বাড়ালাম না, এবার চলুন মন্দিরটা দর্শন করি। আর আপনারা যদি এখনও এই মন্দিরটা দর্শন না করে থাকেন, তাহলে আমার সাথে আসুন, মন্দিরটা ঘুরে দেখি। উফ, মনটা ভরে গেল। কলিগদের সাথে আনন্দ করতে তো এসেই ছিলাম, কিন্তু জগন্নাথ মন্দিরটা দর্শন না করতে পারলে এই ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেত আমার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, যোগুদাদাদের মাসির বাড়ি যাওয়ার বাহন দাঁড়িয়ে, 3টে বড় বড় রথ। এখানে দেখছিলাম সবাই কয়েনটা এই জায়গায় লাগিয়ে প্রার্থনা করছে। আমিই বা এই সুযোগ কেন হাতছাড়া করব বলুন? ভগবানের আশীর্বাদ যেখান থেকে যতটা মুঠো ভর্তি করে নেওয়া যায় আর কি। দুদিকটায় জঙ্গল, অন্ধকার ঘুটঘুট করছে। মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। চারদিকটা নিস্তব্ধ, জনমানব শূন্য, কোনো লোক নেই, শুধুমাত্র আমাদের গাড়ির আওয়াজই পাওয়া যাচ্ছে। কি রোমাঞ্চকর বলুন! উফ, কি যে ভয় লাগছিল! রাজ সিনেমাটার কথা মনে পড়ছে না বলুন? উটির জঙ্গলে বিপাশা বাসু যখন একা একা দাঁড়িয়েছিল, আর চারদিক দিয়ে ওই ভূতের আ করে চিৎকার শোনা যাচ্ছিল। পেছন থেকে ভূত এসে ওর ওই লম্বা লম্বা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিচ্ছিল। আমার সাথে যদি এরকম হতো তাহলে তো ব্লগটা এখানেই শেষ। মজা করছিলাম। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, ওটা হচ্ছে নায়কালীমার মন্দির। ওখানেই যাচ্ছি এখন আমরা। ওই দীঘা ঢুকতেই একটা বড় গেট পড়ে, পাশ দিয়েই শঙ্করপুর যাওয়ার রাস্তা। ওখানে এখন বড় গাড়ি অ্যালাউ করছিল না, আমরা তো ট্রাভেলারে ছিলাম, তাই আমরা পাশে শর্টকাটটা ধরে এখানে এসছি।
পৌঁছে গেছি। এটা একটা ইকো ট্যুরিজম পার্ক, আর এর সাথেই রয়েছে 350 বছরের পুরনো এই নায়কালিমার মন্দির। আমাদের আজকে অনেকটা দেরি হয়ে গেল আসতে, একটু দিন থাকতে থাকতে আসলে ভালো করে পার্কটা ঘুরিয়ে আপনাদের দেখাতে পারতাম। অনেকটা বড় জায়গা জুড়ে পার্কটা। এখানে একটা স্টেডিয়াম মতো করা আছে, সন্ধেবেলা করে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তো যাতে সবাই ভালো করে বসে এখানে এনজয় করতে পারে এই জন্য এই জায়গাটা করা। সুরজকে তো আপনারা সকলেই চেনেন, আগের ব্লগে আপনাদের সাথে আলাপ করিয়েছিলাম। ও এই দীঘারই স্থানীয় বাসিন্দা, তো ওর কাছ থেকে এই মন্দির স্থাপনের একটা গল্প শুনলাম। প্রায় 350 বছর আগে এক ব্রাহ্মণকে মা স্বপ্নাদেশ দেন যে তিনি এখানেই একটি ঢিবির মধ্যে বিরাজ করছেন। ব্রাহ্মণ ব্যক্তিটি মায়ের এই স্বপ্নাদেশ শুনে যখন আসেন তখন মায়ের এক অপরূপ রূপ দেখতে পান। মা একটি পাথরের নৌকার উপর বসে আছেন, গলায় মুন্ডমালা, হাতে একটা মাস্তুল, যেন তিনি নৌকো চালাচ্ছেন। এর থেকেই মায়ের নাম নায়কালিমা। মা কালী বলতে যে রূপটা আমাদের চোখে ভেসে আসে, নায়কালিমার রূপ তার থেকে একটু ভিন্ন। এখানে তিনি সিংহবাহিনী মা। ফিরছিলাম হোটেলের দিকে, আর এই দেখুন, এটা দেখে একটু গাড়িটাকে দাঁড় করাতে বাধ্য হলাম, একটু চা খেতে নামলাম। দীঘা ঢোকার পথেই দেখেছিলাম বেশ অনেক জায়গায় বড় বড় প্যান্ডেল করে জাঁকজমকপূর্ণভাবে গঙ্গা পুজো হচ্ছে। এখানে এই পুজোটা নাকি খুব বিখ্যাত, প্রতি বছর ওই মোহনা থেকে প্রচুর নাকি বাজি ফাটানো হয়। অসাধারণ লাগছে দেখুন আকাশটা। ভালোই হলো এই সময় এখানে এসে এখানকার স্থানীয় উৎসবের আনন্দটাও আমরাও একটু উপভোগ করে নিতে পারলাম, আর আপনাদের সাথেও দীঘা ঘোরার এক অন্যরকম অভিজ্ঞতাটাও ভাগ করে নিতে পারলাম। হ্যাঁ, বাই, থ্যাংক ইউ ফর হোস্টিং। আপনাদের তো বললামই সুরাজের বাড়ি দীঘাতে। যতই বন্ধুবান্ধব থাক, বাড়ির প্রতি টানটা একটু অন্যরকমেরই হয় বলুন। কাজের সূত্রে বাড়ি থেকে কলকাতায় গিয়ে থাকা, নিজের দেশে এসে বাড়ির জন্য মন তো একটু টানবেই। আমরাও সবাই মিলে আজকে একটু আড্ডা মেরে নিলাম, সবাই সবাইকে চেনার সুযোগ হয়ে ওঠে না, এই বাইরে এলেই একটু হাসি মজা ঠাট্টা, এই আর কি। হঠাৎ করেই কিছু কারণবশত আজকেই ফেরার কথা ঠিক হলো, তাই একটু টুক করে আমি দলবলকে নিয়ে বেরিয়ে এলাম আশেপাশের দোকানগুলো একটু ঘুরবো বলে। আবার কবে আসা হবে তার তো ঠিক নেই, আর মেয়েদের তো একটু কোথাও এলে টুকটাক শপিং করতে ইচ্ছা করেই, বলুন না। এখানে শাঁখ আর ঝিনুক দিয়ে তৈরি করা জুয়েলারিগুলো দেখুন কি সুন্দর। কলকাতাতেও যদিও এখন সব কিছুই পাওয়া যায়, কিন্তু স্থানীয় কালেকশানগুলো একটু অন্যরকমই হয়। পুঁথি দিয়ে গলার হার, তারপরে কত ছোট ছোট ঝিনুক দিয়ে কানের দুল, চাবির রিং, ব্যাগ, কত রকমের কিছু আছে। সেগুলোই একটু ঘুরে ঘুরে উইন্ডো শপিং আর কি। আর ঘুরতে এসে বাড়ির লোকের জন্য যদি কিছু নিয়ে যাওয়া হয় তাহলে বাড়ির লোক তো খুশিই হয়, গিফট পেতে কারই না ভালো লাগে বলুন। তাই একটু ওই মাথার কয়েকটা ক্লিপ নিলাম বাচ্চাগুলোর জন্য, চাবির রিং, আর একটা শাঁখা নিলাম। এই সব কিছুই টুকটাক কিনে নিলাম এখান থেকে চটপট করে। ঝিনুকের তৈরি করা শোপিসগুলো দেখুন কি সুন্দর, কিনতে খুব ইচ্ছা করছিল, কিন্তু সূক্ষ্ম কাজ তো ক্যারি করে নিয়ে যাওয়াটা একটু চাপের হয়ে যাবে। যাক, আবার আসবো, ক্যাশিয়ারকে নিয়ে আসবো, তখন ঝুলি ভর্তি করে শপিং করে নিয়ে যাব। উফ, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন যাই একটু চা খাই। সমুদ্রের ধার তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে তো, এবার চা খেয়ে একবার ঘুরতে যাব একটু সমুদ্রের ধারে, লাস্টবারের মতো একটু সমুদ্রের আওয়াজটাও শুনে আসবো। এখন বাজে 10টা, আর আমরা এখন এই একটু বিচের সামনে এসেছি। সকাল থেকে মানে কালকে সারা রাত জার্নি করার পরে সকালবেলা অতটা পারিনি, একবার বিচটা ঘুরে চলে গেছিলাম, তারপরে এখন আবার একটু এসছি। হঠাৎ করেই ঠিক হলো যে আমাদের আজকে চলে যাওয়া হবে, কিছু প্রবলেমের জন্য আজকে মানে রাতেই বেরিয়ে যাওয়ার কথা ঠিক হলো। সো আমরা আজকে বেরোবো এখন। তো রাতের বেলা শেষবারের মতো একবার সমুদ্র দর্শন করতে আমরা সবাই এসছি, অফিসের কলিগরা সবাই মিলে। এখন একটু এসে তারপরে এবার ডিনার করে যে যার রুমে যাব, তারপরে 1টার সময়, 1টা কি 2টোর সময় আমাদের জার্নি শুরু হবে। তো শেষবারের মতো একবার দেখে নিই সমুদ্রটা, তোমাদেরও দেখাই। এখন সমুদ্র পুরো শান্ত। আমরা এখন যাবো, এবার ফিরবো হচ্ছে হোটেলে, তার আগে একবার এখানে বিচে আমরা সবাই বসে এখন একটু এনজয় করি, একটু গল্প করি, তারপরে আমরা সব ফিরে যাব আবার যে যার জায়গায়।
আবার ব্যাক টু জায়গা আধা আধুরা ট্রিপ, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমাদের ব্লগ এখন ঘোরাঘুরির ব্লগ এখানেই শেষ হলো, কারণ এরপরে আমরা খাউন ডাউন আর আমরা ফেরত যাব, এই জন্য আমরা বহু দুঃখী আছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আসবো পরের একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই। रोहन बाय बाय। अभी बाय बाय का ही टाइम हुआ है।